শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি সাইফুদ্দিন রবি। দেশ জুড়ে তীব্র দাবদাহের পর কয়েক জেলায় কালবৈশাখীর হানা। মৌসুমি বায়ুর প্রভাবে বেশিরভাগ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ভেঙে পড়েছে গাছ, ক্ষয়ক্ষতি হয়েছে ফসলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো ফেনী জেলা। সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি পড়ছে। রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, উপচে পড়েছে বিপুল সংখ্যক গাছপালা। আবহাওয়া অফিস আগামী 12-13 মে পর্যন্ত কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। বিচ্ছিন্নভাবে এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তাছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই। 11 থেকে 12 তারিখ পর্যন্ত এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সহকর্মীদের কাছ থেকে জানবো আবহাওয়ার খবর। শুরুতে চট্টগ্রামে যাচ্ছি মামুনুর রশিদ অভির কাছে। অভি, এখনকার পরিবেশ পরিস্থিতি একটু জানাবেন। আবহাওয়া এখন কেমন? ঝড় বৃষ্টি, জলাবদ্ধতা সবকিছু সম্পর্কে একটু জানাবেন। রবিন, এখন কিন্তু বৃষ্টি এখন পর্যন্ত গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, ফলে পানির যে নামার সেটি কিন্তু পানির সুযোগই পাচ্ছে না। এবং এই ঘন্টা দেড়েকের বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রামের আগ্রাবাদ, জেসি মোড় এবং যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এরই মধ্যে পানি উঠেছে এবং এর ফলে কিন্তু মানুষ অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টির কারণে কিন্তু মানুষের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গত কয়েকদিনের যে গরম, সেই গরমের কারণে যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি কিন্তু অস্বস্তিতে ফেলেছে মানুষদেরকে। তারা বলছেন যে এই হঠাৎ করে যে বৃষ্টি হয়েছে, যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সে কারণেই ড্রেনেজ সিস্টেমগুলো যে ভালো না থাকার কারণে কিন্তু পানিগুলো সেভাবে নামতে পারছেন না। ফলে এই বৃষ্টির পানিগুলো কিন্তু সড়কের মধ্যে এখন পর্যন্ত রয়েছে এবং এই বৃষ্টির কারণে যে সমস্ত গাড়িগুলো সড়কে রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই ডুবে গেছে এবং অধিকাংশ গাড়ি কিন্তু এই বৃষ্টিতে চলাচল করতেও সম্মুখীন হচ্ছে। এবং বেশ কিছু গাড়ি আমরা দেখেছি পথের মধ্যে যাত্রীদের নিয়ে স্টার্ট বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রীরাও মধ্যখানে একেবারে আটকা পড়েছেন। এবং যারা অফিসগামী মানুষ রয়েছেন তাদের তো ভোগান্তি রয়েছেই। তারা বলছেন যে এই সেবা সংস্থা, চট্টগ্রামের যে 2 সেবা সংস্থা রয়েছে তাদের কারণে চট্টগ্রামবাসী যে বছরের পর বছর যে ভোগান্তিতে পড়েন, সেটি কিন্তু কোনো ধরনের ঠিক করার বা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ধরনের পদক্ষেপ নেই। তারা বলছেন যে তারা আসলে দায়িত্বশীল না হয়ে তারা আসলে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে প্রতি বছরই। এবং এই জলাবদ্ধতার কারণে মানুষের যে কষ্ট, নিদারুণ কষ্ট, সেটি কিন্তু তারা আসলে গত কয়েক দশক ধরে এই চট্টগ্রামবাসীর এটি নিত্যদিনের সঙ্গী। ফলে বলাই যায় মানুষের এই জলাবদ্ধতা থেকে আসলে কবে মুক্তি পাবে। অল্প বৃষ্টিতেই প্রত্যেকটি সড়ক যেমন পানিতে তলিয়ে যায়, এবং পাশাপাশি যে সমস্ত নিম্নাঞ্চলের ঘরবাড়িগুলো রয়েছে, বাসাবাড়ি, সেগুলোতে কিন্তু পানি ঢুকে একেবারেই টইটুম্বুর। ফলে মানুষের কিন্তু কষ্টের শেষ নেই। তারা বলছেন যে এই সেবা সংস্থাগুলো যদি সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ যদি ঠিকঠাকভাবে তারা করত, তাহলে কিন্তু এই অল্প বৃষ্টিতে মানুষের যে নিদারুণ কষ্ট সেটি কিন্তু তারা অন্তত রেহাই পেত। যেহেতু এখন পর্যন্ত সেভাবে বর্ষা আসেনি, এই কালবৈশাখী ঝড়েই কিন্তু মানুষের যে কষ্ট হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা সকলেই আসলে দুষছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং তাদের যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু তাদেরকে দুষছেন। ফলে মানুষের যে কষ্ট সেটি অনেক বেশি। এবং আজকে যেহেতু বেশ কয়েকটি কলেজে এবং পরীক্ষা চলছে, ফলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমরা দেখেছি বের হওয়ার পরপরই তাদের যে বৃষ্টিতে সম্মুখীন হয়েছে এবং পানি ডিঙিয়ে তারা আসলে বাসা বাড়িতে যেতে পারছেন না। এবং অফিসগামী মানুষেরও একই কষ্ট। তারা বলছেন যে পানি ডিঙিয়ে যাওয়ার যে কষ্ট সেটি আসলে তারা করতে হচ্ছে এবং সেভাবে কিন্তু এবং গাড়িও পাচ্ছেন না। ফলে একদিকে গাড়ির যেমন সংকট এবং এই বৃষ্টিতে কিন্তু সড়কগুলোতে গাড়ি চলাচল করতে অনেক বেশি অসুবিধা হচ্ছে। বেশ কয়েকটি গাড়ি, এত পানি, যে পানিতে অনেক ক্ষেত্রে যানবাহন বিকল হয়ে পড়ছে। অনেক ধন্যবাদ সহকর্মী মামুনুর রশিদ অফিস জানাচ্ছি চট্টগ্রামের খবরাখবর। যেতে চাই চুয়াডাঙ্গায় জিসান আহমেদের কাছে। জিসান,
কয়েকদিনের টানা সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল সেটি বেশিরভাগ সময়ই আসলে চুয়াডাঙ্গায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আজ বৃষ্টি হলো, কতটা ঠান্ডা হলো প্রকৃতি, কতটা স্বস্তি এলো জনজীবনে, একটু জানাবেন। রবিন ঠিকই বলছিলেন যে প্রায় 1 মাসের বেশি সময় ধরেই কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র আকারে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ দুপুরের পর অর্থাৎ দুপুর 3:35 থেকে বৃষ্টির দেখা মেলে চুয়াডাঙ্গায়। এই বৃষ্টিপাতে কিছুটা স্বস্তির পরশ তো ফিরেছেই, সেই সাথে বাতাসও অনেকটা শীতল হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু স্বস্তি ফিরে এসেছে, সেটা আসলে লক্ষণীয় এবং দৃশ্যমান। আমরা দুপুর থেকে দেখছিলাম যে চুয়াডাঙ্গার আকাশে মেঘের লুকোচুরি ছিল এবং 3:30টার পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয় এবং সেই বৃষ্টি পরবর্তীতে মুষলধারে বৃষ্টিতে রূপ নেয়। তবে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এখন স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমরা জানতে পারিনি। স্থানীয় আবহাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে যে আগামী 12ই মে পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে যেই বৃষ্টিপাত সেটি বিক্ষিপ্তভাবে অব্যাহত থাকতে পারে এবং যে কোনো সময় যে কোনো স্থানেই কিন্তু এই বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। শুধু বৃষ্টিপাতই নয়, একই সাথে কিন্তু ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টির পূর্বাভাসও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আজকের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সাথে আমরা দেখেছিলাম যে শিলাবৃষ্টিও কিন্তু আসলে হয়েছে, একই সাথে ঝড়ো বাতাস বয়ে গেছে এবং বজ্রপাতের শব্দও শুনতে পেয়েছিলাম। তবে এই বৃষ্টিপাতের প্রভাবে যে ক্ষয়ক্ষতি সেটার তথ্য এখন আমরা পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি, একই সাথে হতাহতের কোনো তথ্যও আমরা পাইনি। যে বৃষ্টিপাতের পরে যেই এখনকার পরিস্থিতি যদি বলি, যে সাধারণ মানুষ কিন্তু আসলে ঘর থেকে বেরিয়েছে এবং তারা তাদের প্রয়োজনীয় কাজ সারছে, যেহেতু দীর্ঘ সময় বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে অনেকেই বের হতে পারেনি, অনেকেই আসলে আবদ্ধ ছিল, যার কারণে কিন্তু আসলে তারা এখন বেরিয়েছে এবং তাদের প্রয়োজনীয় কাজগুলো সারছেন। একই সাথে কিন্তু বলাই যায় যে এই বৃষ্টিপাতের যেই পরিবেশ শীতল হয়েছে সেটি কতক্ষণ কিংবা কতদিন থাকতে পারে এটিও দেখার বিষয়। আবার পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তবে আবহাওয়া অফিসের যেই পূর্বাভাস সেটি বলছে 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আসলে কমতে পারে গত 12 তারিখের মধ্যে। তারপর হয়তো বা আবার অনেক সকমি জিসান আমি জানাচ্ছি চুয়াডাঙ্গার পরিস্থিতির খবর। ফেনীতে ঝড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাছ পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। সহকর্মী আরিফুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফ, ফেনীর আবহাওয়া সম্পর্কে একটু জানাবেন, যান চলাচলের এখনকার পরিস্থিতি, বিদ্যুৎ পরিস্থিতি সেটি স্বাভাবিক কিনা সেটিও একটু বলবেন। রবিন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল অংশে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমানে যে চিত্র আমি আপনাকে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। যে আজকে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত কালবৈশাখীর যে তাণ্ডব, সে তাণ্ডবের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে 27 কিলোমিটার, সে 27 কিলোমিটারের অংশে প্রায় 20টি স্থানে গাছ উপড়ে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। সেটি সরানোর ফলে কখনো কখনো আমরা দেখি ধীরগতিতে গাড়ি চলছে, আবার কখনো তীব্র যানজট লেগে আছে। তবে এই মুহূর্তে আপনি দেখছেন যে ঢাকামুখী যে সকল গাড়িগুলো যাচ্ছে সেগুলো ধীর গতিতে যাচ্ছে, অন্যদিকে চট্টগ্রামমুখী যে গাড়িগুলো যাচ্ছে সেটি কিন্তু আসলে স্বাভাবিক গতিতে যাচ্ছে। তবে কখনো স্বাভাবিক, আবার কখনো হচ্ছে যে ধীরগতি, আবার কখনো তীব্র যানজট লেগে থাকে। এটি হওয়ার যে কারণটি সেটি হচ্ছে যে স্থানে গাছ উপড়ে পড়েছিল সেটি যখনই সরানো হয় তখন কিছু গাড়ি স্বাভাবিক গতিতে এগিয়ে যায়, অন্যদিকে হচ্ছে যে আমরা যখন দেখি যে সে গাড়িগুলো যখন সামনে গিয়ে আরেকটি উপড়ে পড়া গাছের সামনে যায় তখনই কিন্তু আবার যানজট লেগে থাকে। তবে এই মুহূর্তে যেটি দেখছেন যে আপনি এই যে গাড়িগুলো এখন ধীর গতিতে যাচ্ছে সেই গাড়িগুলো মূলত হচ্ছে যে ঢাকামুখী গাড়িগুলো, তবে চট্টগ্রামমুখী যে গাড়িগুলো এটি কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা যদি বিদ্যুৎ সংযোগের কথা যদি বলি, যে জেলা শহরে এখন পর্যন্ত কোথাও বিদ্যুৎ নেই। আমরা পল্লী বিদ্যুতের যিনি জেনারেল ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে জেলার কোথাও এখন বিদ্যুৎ সংযোগ নেই। বিভিন্ন এলাকা থেকে হচ্ছে যে বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক খুঁটি একদম উপড়ে পড়েছে, তার ছিঁড়ে গেছে। এটি কখন নাগাদ আবার স্বাভাবিক হবে সেটিও আসলে তিনি আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি। তবে আমরা আবহাওয়া অফিস থেকে যেটি জেনেছি, আজকের যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টিতে 105 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে মহাসড়কে কখন নাগাদ এটি স্বাভাবিক হবে সেটি এখানকার মহাসড়কে যে সকল হাইওয়ে ওসি রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে এখন
এখনও নিশ্চিত করে জানাতে পারেনি মহাসড়ক কখন নাগাদ স্বাভাবিক হবে। অন্যদিকে হচ্ছে যে জেলা শহরে কখন বিদ্যুৎ যে স্বাভাবিক হবে সেটিও আসলে আমাদেরকে কেউ এখনও নিশ্চিত করতে পারেনি। তবে তারা যেটি বলছে যে তারা এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে খবর পাচ্ছে বিদ্যুৎ খুঁটি বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে সেটি তারা এখনও অপসারণের কিন্তু কাজ সেভাবে শুরু করতে পারেনি। এবং কি আমরা জেলা এবং উপজেলায় বিভিন্ন স্থানে জেনেছি যে গ্রামীণ সড়কগুলো এখনও অনেকটা বন্ধ রয়েছে। রবিন, অনেক অনেক ধন্যবাদ সকল। আরিফুর রহমান জানাচ্ছেন ফের খবরাখবর। এদিকে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল চাপা ও বজ্রপাতে মোট 5 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসলের ফলন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে 40টি বসত ভিটা। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট, গবাদি পশু ও হাঁস মুরগির খামার। ঝড়ের আঘাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার সদর ইউনিয়ন, নাসিরপুর, দাঁতমণ্ডল সহ বেশ কয়েকটি এলাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মুন্সিগঞ্জের সদর, গজারিয়া সহ বেশ কয়েকটি এলাকায়। তরমুজ, বাঙ্গি ও কুমড়ার বিস্তৃত জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলন বিপর্যয়ের সংখ্যায় কৃষকরা। তাদের দাবি, শিলাবৃষ্টির কারণে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করছে প্রশাসন। গতকাল রাতের বৃষ্টিতে হবিগঞ্জ ও সুনামগঞ্জের কয়েকটি স্থানে শিলাবৃষ্টিতে ক্ষতি হয় কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের। এদিকে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি হলেও তার দেখা নেই খুলনা বিভাগের জায়গায়। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 40.3 ডিগ্রি সেলসিয়াস, যা বেলা 3টায় কিছুটা কমে 36 ডিগ্রিতে নামে। দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও কালবৈশাখীর দেখা মিললেও এ জেলায় বৃষ্টির দেখা নেই। তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এক ফোঁটা বৃষ্টির জন্য অপেক্ষা করছে গোটা জেলাবাসী। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। তীব্র তাপপ্রবাহের মধ্যেই খোলা রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেটা পুড়িয়ে যাচ্ছে এবার অবস্থা দাঁড়িয়ে। আমাকে গাড়ি চড়ছে না, ভাড়াও আসছে। এই আমরা মানে দুর্গতি পড়িয়ে গেছি। তো রোদ হয়ে গেলে 8টা-9টার দিকে আর দাঁড়ানো যায় না, অতিরিক্ত তাপমাত্রা। তাপপ্রবাহের পর শুরু হয়েছে বৃষ্টিপাত। এই পানিতেই বাড়তে পারে এডিস মশার প্রজনন। বিষয়টি মাথায় রেখে বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 27 এপ্রিল থেকে 9 মামলায় জরিমানা করা হয়েছে 3,26,000 টাকা। সোমবারও কুড়িলে একটি বাণিজ্যিক ভবনের লার্ভা পেয়ে লাখ টাকা জরিমানা করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এমন অভিযানের পাশাপাশি জনসচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্ষাকাল শুরু হলেই ডেঙ্গুর প্রকোপটা বাড়বে। এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি, সেই ঘনত্ব বলে দিচ্ছে যে এই বছরও ডেঙ্গু প্রকোপ বেশ ভালোই হবে। কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসের লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকায় গ্রামে বেশি লোডশেডিং দিতে হয়েছে। সেটা কমিয়ে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে সচিবালয়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, গ্রামে লোডশেডিং ধীরে ধীরে কমে যাবে। অর্থ ও জ্বালানি সমস্যা আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই সমস্যা অনেকটা কমে যাচ্ছে। বলেন, গরমে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড হলেও বিদ্যুতের চাহিদাও বেশি। সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেড করতে হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক জায়গাতে, এবং এটা আমরা গত 1 মাস যাবৎ এটা আমরা পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে গ্রাম অঞ্চলে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মতো গাজায় গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে এবার রাজপথে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরাও। ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, পদযাত্রা ও সমাবেশ অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থী। তাদের পদচারণায় ভরে ওঠে মধুর ক্যান্টিন চত্বর। বেলা 12টায় সেখান থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বের হয় বিশাল শোভাযাত্রা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে যুক্ত হয়। উত্তোলন করা হয় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। এই সময় বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা আকুতি জানায় নিজ দেশের মুক্তির, সেই সাথে ধন্যবাদ জানান বাংলাদেশের মানুষের প্রতি। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, একটি বসবাসযোগ্য, একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পৃথিবী উপহার দিয়ে যায়। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে, হসপিটালে যারা
আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে ক্যাম্পাসের শেখ রাসেল স্কোয়ার থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে পদযাত্রা বের করা হয়। অবিলম্বে গাজায় বর্বর হামলা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ারও দাবি জানান বক্তারা। ফিলিস্তিনি সমর্থনে পতাকা মিছিল ও পদযাত্রা পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের দলীয় টেন্ট থেকে পদযাত্রা বের হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। একই সময়ে রাজশাহী কলেজ ছাত্রলীগও ক্যাম্পাসে পতাকা মিছিল করে। বগুড়াতেও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগ। বেলা 11টার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এই সময় ফিলিস্তিনি সমর্থনে সড়কে পদযাত্রা বের করা হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানায় ছাত্রলীগ নেতাকর্মীরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফেনীতে 1000 ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে পদযাত্রা ও সমাবেশ করে ছাত্রলীগ। ফেনী সরকারি কলেজ থেকে বেলা 11টায় এই কর্মসূচি শুরু হয়। পদযাত্রাটি ট্রাঙ্ক রোড বড় জামে মসজিদ হয়ে আবার ফেনী সরকারি কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে পিরোজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাংলাদেশের পতাকাও তোলা হয়। সরকারি সোহরাওয়ার্দী কলেজে পতাকা উত্তোলন শেষে পদযাত্রা করে ছাত্রলীগ। সংহতি জানানো হয়েছে রাজবাড়ীতেও সকালে সরকারি কলেজ সহ জেলার অন্যান্য কলেজে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তারা কলেজ ক্যাম্পাসে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করে। এছাড়া অন্যান্য জেলাতেও একই কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। পুলিশি তাণ্ডবের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহত আছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। প্রশাসনের দমনপীড়ন উপেক্ষা করেই ক্যাম্পাসগুলোতে আন্দোলন চলছে। বিক্ষোভকারীদের থামাতে দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালানো হচ্ছে ধরপাকড়, সরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের তাঁবু। বেশ কয়েকটি ক্যাম্পাসে ঘটেছে ছাত্র পুলিশ সংঘর্ষের ঘটনাও। যুক্তরাষ্ট্র জুড়ে চলা নজিরবিহীন ছাত্র আন্দোলন থামাতে এখন পর্যন্ত 40টির বেশি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে 2000 বেশি শিক্ষক শিক্ষার্থীকে। অসংখ্য শিক্ষার্থীকে করা হয়েছে বহিষ্কার। তারপরও আটকে রাখা যাচ্ছে না তাদের। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়েছে বিক্ষোভ প্রতিবাদ। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল ইসরায়েল বিরোধী আন্দোলনে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্বেল ছিলেন টাইগারদের মাথা ব্যথার কারণ। তার ছেলে জোনাথন ক্যাম্বেলও হাঁটলেন একই পথে। অভিষেকেই বাংলাদেশের বিরুদ্ধে খেললেন দারুণ ইনিংস। দল হারলেও তার 24 বলে 45 রানের ইনিংসটি পেয়েছে ভিন্ন মাত্রা। হাঁকিয়েছেন 4টি 4, 3টি 6। বাবার মতোই বাম হাতে ব্যাট করে স্টাইলিশ এই অলরাউন্ডার জিম্বাবুয়ের হয়ে অর্জন করতে চান অনেক সাফল্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার পারফরমেন্সে বাবা খুশি হবেন। আমি আমার ব্যাটিংটা উপভোগ করেছি। দারুণ পিচ ছিল। সিরিজটা 3-2 জিততে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দূর যেতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে তত্ত্বাবধান কার্যক্রম জোরদারে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এই নির্দেশনা দেন তিনি। শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করে জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নেরও পরামর্শ দেন তিনি। শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 3 এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান পদত্যাগ করে গত সংসদ নির্বাচনে লালমনিরহাট 3 আসন থেকে এমপি নির্বাচিত হন। এতে পদটি শূন্য হয়ে পড়ে। এরপরই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
সুন্দরবনের আগুন নেভেনি, কিন্তু নিয়ন্ত্রণে আছে বলে মন্ত্রিসভায় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রিসভার বৈঠকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চাইলে সবশেষ পরিস্থিতি অবহিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, কয়েকদিন লাগবে পুরো আগুন নিভাতে। প্রধানমন্ত্রী বিষয়টি অবহিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া মন্ত্রিসভায় উঠলেও প্রত্ন সম্পদ আইন 2024-এর কয়েকটি জায়গায় সংশোধন করে পরবর্তীতে উপস্থাপনের কথা বলা হয়েছে। জাতীয় পরিকল্পনা একাডেমি আইন উত্থাপিত হলেও পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া জাতীয় পাবলিক সার্ভিস দিবস ক শ্রেণীতে আনার প্রস্তাব করা হলেও উত্থাপন করা হয়নি বলে জানিয়েছেন সচিব। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ রাত 12টায় শেষ হবে প্রচারণা। আগামী 8 মে প্রথম ধাপের 148 উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। এরই মধ্যে ইভিএম সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে। কাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা শুরু হবে। ভোট সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। উপজেলা নির্বাচনে দলের নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, গণতন্ত্রের প্রতি আগ্রহ বিএনপির কোনোদিন ছিল না। তারা সারা জীবন প্রহসনে নির্বাচন করেছে। শেখ হাসিনা সবসময় গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করেছেন। ওবায়দুল কাদের জানান, 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হবে। বিশেষ প্রার্থনার পাশাপাশি অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হবে। এছাড়া 23 জুন প্লাটিনাম জুবিলি উদযাপন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় যোগ দেবেন দলের সভাপতি। তারাই পার্টির ডিসিপ্লিন ভঙ্গ করবে, সময় মতো কোনো না কোনোভাবে শাস্তি তাদের পেতে হবে। বিএনপি গণতন্ত্রের প্রতি তাদের আগ্রহ কোনোদিনও ছিল। গণতন্ত্রকে ম্যাচিউরিটি দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভেদ স্পষ্ট। কেন্দ্রের নিষেধ অমান্য করে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করছেন, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে রিজভী বলেন, আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথা ব্যথা এখন বিএনপিকে নিয়ে। রিজভী বলেন, দেশের মানুষ মূল্যস্ফীতির চাপে অসহায় হয়ে পড়ছে। ব্যাংক খাত ধ্বংস করে দেশকে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও জনগণের নিরাপত্তা সহ সকল ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন রিজভী। আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো, কারো বউ, কারো শালা, কারো সন্তান দাঁড়াবে না, কিন্তু একজনও কথা শোনেনি। সবাই দাঁড়িয়েছে। যা অন্য এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা দাঁড়িয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক, তারা বলছে যে প্রধানমন্ত্রী নেই। 20 থেকে 25 জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে। তাহলে আমরা বাদ যাবো কেন? প্রথম ধাপে উপজেলা নির্বাচনে প্রায় 56% প্রার্থী ব্যবসায়ী। রাজনীতিতে ব্যবসায়ীদের এমন সম্পৃক্ততাকে অস্বাভাবিক বলছে টিআইবি। জনস্বার্থ ও গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, গত 5 বছরে এমপিদের তুলনায় অবিশ্বাস্যভাবে সম্পদ বেড়েছে উপজেলা নির্বাচনের প্রার্থীদের। প্রথম ধাপের নির্বাচনে 7% প্রার্থীর সম্পদ কোটি টাকার বেশি, যা গত উপজেলা নির্বাচনের তুলনায় দ্বিগুণ। সকালে নির্বাচনকে সামনে রেখে ইসি প্রকাশিত প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে টিআইবি। বিশেষ স্বার্থ অর্জনের লক্ষ্যে গোলপোস্ট পরিবর্তনের চর্চা এখানে দেখতে পাচ্ছি। একবার আমরা দলীয়ভাবে নির্বাচন করব, আবার দলীয় নির্বাচন আইনগতভাবে হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটি হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। যে কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে
শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তৃতীয় দফায় ভোট হবে ১২টি রাজ্যের ৯৪ আসনে। এসব আসনে বিপরীতে লড়বেন ১,৩৫১ জন প্রার্থী। পশ্চিমবঙ্গে ৪ আসন, জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে হবে ভোট। এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন হেভিওয়েট প্রার্থী দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যের ২৫টি আসনে হবে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হবে না সুরাট আসনে। ৭ দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় ১৯ ও ২৬ এপ্রিল। প্রথম ধাপে ১০২ এবং দ্বিতীয় ধাপে ৮৯টি আসনে হয় ভোট গ্রহণ। ৪ জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে উত্তরপ্রদেশের অযোধ্যায় রোড শো করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার রাম মন্দির এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তা জুড়ে রোড শো করেন তিনি। শোতে অংশ নেন কয়েক হাজার মোদী সমর্থক। ২ কিলোমিটার রাস্তার মোট ৭৫টি স্থানে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভক্ত ও সমর্থকরা। এ সময় তার সাথে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে রাম মন্দিরে পূজা দেন মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে মন্দির চত্বরে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। উত্তরপ্রদেশের ৭ দফায় ভোট হচ্ছে মোট ৮০টি আসনে। অযোধ্যায় ভোট হবে আগামী ২০ মে। অযোধ্যায় সংসদ সদস্য লাল্লু সিংকেই ফের প্রার্থী করেছে বিজেপি। গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে কেন আইন ও নীতিমালা তৈরি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রুল জারি করেন। একই সাথে দাবদাহে নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। অন্যদিকে আরেকটি রিটে তাপপ্রবাহ নিয়ন্ত্রণে আলাদা কমিটি কেন গঠন করা হবে না জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। রিট দুটিতে বলা হয় ঢাকা শহরে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় গাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং সাম্প্রতিক তাপমাত্রা বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে। টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষার জন্য আইনি লড়াই করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। ম্যাসন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে ভারতের আদালতে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে লিখিতভাবে এই তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক জিআই পণ্যের তালিকা করে আদালতে তা দাখিল করা হয়। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের ব্যর্থতার জবাব চেয়ে রুল জারি করেন আদালত। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা বেলাল সহ ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, পাসপোর্ট অফিসের পিয়ন ও আনসার সদস্যদের সহায়তায় আবেদনকারীদের তথ্য সংগ্রহ করত চক্রটি। এরপর এসবি পরিচয়ে টাকা হাতিয়ে নিত তারা। পাসপোর্ট অফিসের পিয়ন, কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে। আর বেলাল এই গোপন তথ্যগুলি নিয়ে আবেদনকারীদেরকে তারা পুলিশের ছবি অ্যাপসে অ্যাড করে তারা এগুলি দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর নাদির জুনাইদের বিরুদ্ধে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ২ মাসেও কোনো প্রতিবেদন না দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিবেদন জমা দিতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন। বলেন, বেঁধে দেওয়া সময়ের 2 মাস পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই অবস্থায় ন্যায় বিচার না হওয়ার শঙ্কা জানান শিক্ষার্থীরা। প্রেস ব্রিফিং শুরু করতে যাচ্ছি। আজ 2 মাস সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি না। এর ফলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি। একীভূত হবে না, আর কোনো লুটপাট হবে না। ন্যাশনাল ব্যাংকে 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে ব্যাংকটি। বিকেল সংবাদ সম্মেলনে এমন আশাবাদের কথা শোনান সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান। জানান, মূলধন ঘাটতি পূরণে নবগঠিত পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের মাধ্যমে 1000 কোটি টাকা বিনিয়োগ করবে। বাইরে থেকে আনা হবে আরও 3000 কোটি টাকা। তবে নতুন করে দখল, সুদ মকুফ সহ অনেক প্রশ্নেরই উত্তর দেননি চেয়ারম্যান। আর যারা ব্যবসায়ী থেকে আমরা লোন দিয়েছে তারা আমাদের লোন ফেরত দিতে হবে।
এটার তো কোনো মাপ নাই, এটা আমরা যে কোনো তাদের থেকে সেই লোন আদায় করবো। লুটপাট আর হবে না জীবনে, এটা বলে আর 1 পয়সা লুটপাট হবে না, এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি, আপনাদের কাছে বাধা দিতে পারি, 1 পয়সা লুট হবে না। আমরা এখানে কে লুট করতে আসি, সবাই লুট করে সব কালে দেওয়ার জন্য। মানবিক কারণে মিল্টন সমদ্দারের আশ্রমে থাকা শিশু ও বৃদ্ধদের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, এমনটি জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। দুপুরের ব্রিফিংয়ে তিনি বলেন, আশ্রমে থাকা সকলের খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ এই ফাউন্ডেশন আপাতত বহন করবে। সেখানে সার্বক্ষণিক একজন ডাক্তারও থাকবেন। ডিবি প্রধান জানান, ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে মিল্টন সমদ্দারের মিরপুর ও সাভারের আশ্রমে থাকা সকলের জন্য বাজার সহ সকল কিছু করা হচ্ছে। আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয়, সে কারণে আমি মনে করি আলহাজ ফাউন্ডেশনের কর্ণধার ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা, তিনি এগিয়ে আসছেন এবং উনি বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন। মিরপুরে আমরা গিয়েছি প্রথমে, সেখানে সরজমিনে দেখে ওদের যে মাছ মাংস কাঁচা বাজার এবং বাচ্চাদের দুধ, তারপরে আরও বিষয় যেগুলো ছিল প্যাম্পার্স ডিম যেগুলো শর্টেজ ছিল, ওগুলোর সাথে সাথে আমরা কিন্তু দিয়েছি। বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের দানকৃত কর্নিয়া 2 ব্যক্তির চোখে প্রতিস্থাপন করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। চিকিৎসকদের দাবি, দুজনই দৃষ্টিশক্তি অনেকটা ফিরে পেয়েছেন। সবাইকে চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। ধন্যবাদ শিবনারায়ণ স্যারকে, যার কর্নিয়া আমার চোখে স্থানান্তর করা হয়েছে। বড় বড় মানুষরা যদি চোখ দেন তাহলে যেটা সুবিধা হয়, এই মহৎ কাজে আরো মানুষজন উৎসাহিত হয়। কর্নিয়া কালেকশন করতে হয় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে। এটা যেন একটা সামাজিক উদ্দেশ্য হয়ে যায়, যে যেটা আমি ধ্বংস করে ফেলেছি বা করতে চাচ্ছি সেটা মানব কল্যাণে ইন ফিউচার ব্যবহৃত হয়। প্রকৌশল শিক্ষার মান উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে আইইবিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। তিনি বলেন, বিদেশি প্রযুক্তিকে দেশের উপযোগী করে প্রয়োগ সহ প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে কাজ করে যাচ্ছে আইইবি। এটি বাংলাদেশের প্রাচীনতম পেশাজীবী প্রতিষ্ঠান উল্লেখ করে আব্দুস সবুর বলেন, উন্নত জগৎ গঠন করুন, এই আদর্শকে সামনে রেখে 1948 সাল থেকে কাজ করে যাচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরায় আটক হলো 5 শিশু সহ 16 বাংলাদেশি। গোপন তথ্যের ভিত্তিতে 2টি পৃথক অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে টিকিট, কোভিড টিকাদানের নথি এবং কিছু বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। ধলাই জেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয় 3 শিশু সহ 11 বাংলাদেশিকে। তাছাড়া স্থানীয় রেল স্টেশন থেকে আটক করা হয় 2 শিশু সহ আরও 5 জনকে। জানা গেছে 3 বছর আগে ভারতে প্রবেশ করেছিল তারা, তারপর চাকরির সন্ধানে চলে যায় বেঙ্গালুরু, ঘুরে কয়েকটি রাজ্যে। বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হচ্ছে আটককৃতদের। তাদের সবার বাড়ি বরিশাল। সাতক্ষীরায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, নিহতের নাম আজিবার রহমান। তিনি র্যাবের সাময়িক বরখাস্ত কর্মকর্তা ছিলেন। শুক্রবার রাতে জমি ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিহতের বড় ভাই আফসার আলী তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পলাতক রয়েছে নিহতের বড় ভাই আফসার আলী। আমি বাড়িতে এসে দেখলাম যে আফসার এক সাইডে দাঁড়াই আছে, আজিবারের শোয়ানো অবস্থায় ঘুড়ি খাড়া। আশা করিনি যে এরকম একটা ঘটনা ঘটবে এদের ভিতরে, এটা কেউ কল্পনা করতে পারেনি। শেষ সময়ে জয়ের প্রত্যাশা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন গাজীপুরের 3 উপজেলার প্রার্থীরা। প্রথম ধাপে গাজীপুর সদর, কাপাসিয়া, কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজেদের ভোটের পাল্লা ভারী করতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের ফিরিস্তি। ভোটকেন্দ্রে পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিজয় সুনিশ্চিত বলে আশা প্রত্যেকের। রয়েছে একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগও। নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 3 উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন প্রার্থী। মানুষের সাড়া পাচ্ছি, মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু অন্তরায় 2-4 দিন যাবৎ যেটা বিভিন্ন জায়গায় কোশ্চেন করছে যে ভোট হয়তো হবে কিন্তু রেজাল্ট পাবেন না, এই ধরনের কথা এই কাপাসিয়ার প্রত্যেক প্রান্তরে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো বৈশ্বিক ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ওরাকল ক্লাউড OCI। এর ফলে সরকারি ডাটা সুরক্ষার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ICT প্রতিমন্ত্রী। বিকেলে দেশের একমাত্র সরকারি ডাটা সেন্টারে ওরাকল ক্লাউড সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয় OCI সাইবার নিরাপত্তা, গভর্নেন্স এবং ফাইলিং সহ স্বাস্থ্য ও সামাজিক পরিষেবাগুলো এখন থেকে দেশের সীমানার মধ্যে থেকেই পরিচালিত হবে। ফলে বাংলাদেশের তথ্য উপাত্ত বাইরে নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হবে। ওরাকল ক্লাউড সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা দিতে সক্ষম। আমাদের ডিজিটাল নথি থেকে শুরু করে আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো এবং অন্যান্য সরকারের যেগুলো সেবা, সেগুলো আমরা আশা করছি যে তারা অত্যন্ত নিরাপদে সংরক্ষণ করা এবং সেগুলো পরিচালনার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউডেই সেই সিস্টেম, সফটওয়্যার এবং প্ল্যাটফর্মগুলো তারা এখানে হোস্ট করবে। যশোরে শতকণ্ঠে লালন সঙ্গীত উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী অনুষ্ঠান। রোববার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র দরাটানা ভৈরব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই আয়োজন করে। ফকির লালন সাঁইজির গানের লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক যুবককে আটক করা হয়। তারই প্রতিবাদে এই কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক কর্মীরা। গানে গানে শিল্পের সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান। বক্তারা বলেন, যেসব মানুষ ঐক্যের বাংলাদেশ চায় না তারা লালন দর্শনের বিরোধিতার মাধ্যমে নানা চক্রান্ত করছে। এই অপতৎপরতাকে রুখে দেওয়ার আহ্বান জানান তারা। আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে আজ কুমিল্লায় 168তম শাখা উদ্বোধন করল যমুনা ব্যাংক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।